এবং 18 জুলাই পুলিশকে কোনো একটা শাস্তি দিতেন, 19 জুলাই আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতেন, 21 জুলাই কোটা মেনে নিতেন এবং এই পর্যন্ত 18, 19, 20, 21 পর্যন্ত যারা আন্দোলন করবে তাদেরকে বাধা দিতেন না, পুলিশ পাহারা দিত, পুলিশ গুলি করতো না, তাহলে তো এই কাণ্ডটা ঘটে না। আচ্ছা নীল, আপনার কি মনে হয় যে প্রফেশনালি বা একজন অভিনয় শিল্পী হিসেবে দক্ষতা অর্জনটা একটা মানুষের জীবনে বেশি গুরুত্বপূর্ণ নাকি মনুষ্যত্ব বোধটা অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ? দুইটাই গুরুত্বপূর্ণ, মানে কিন্তু সবার আগে অবশ্যই মনুষ্যত্ব। সেটা তো প্রফেশন যেটাই হোক, হোয়াট এভার দ্য প্রফেশন ইজ, মানুষ তো আগে হতে হবে, সবার আগে প্রকৃত মানুষ হতে হবে। যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা সফল না হতো বাই এনি চান্স, তাহলে আপনার কি কোনো লাইফ রিস্কের হুমকি বা কোনো? আমি ঠিক জানি না, হতেও পারতো, কারণ মাঝখানে খুব কিছু উগ্র কথাবার্তার শিকার আমি হয়েছি। প্রশাসন থেকে চাপটা একরকম, আর যখন একটু গুন্ডা পান্ডা টাইপের কথাবার্তা কেউ বলে তখন জিনিসটা একটু শেয়ার করবেন আসলে কেন কিভাবে? আমি তো আসলে প্রথম থেকেই কথা বলছিলাম আমার কাছে, আমি কাউকে অ্যাটাক করে কথা বলি না, আমার কাছে যেটা ঠিক মনে হয় আমি সেটা বুঝে আসলে বলি। আবু সাঈদের মৃত্যুর ভিডিওটা আমাদেরকে এত বেশি নাড়িয়ে দিয়েছিল, তখন থেকে আসলে পরিস্থিতি একদম ভিন্ন হয়ে গিয়েছিল। যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই দিনের পরেও রাজনৈতিকভাবে হলেও হয়তো অবস্থাটা কন্ট্রোল করার সাধ্য হয়তো ফর্মার গভর্নমেন্টের ছিল, কিন্তু দে টুক দ্য রং ডিসিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যারা আন্দোলন নিয়ে কিছু বলতেই চায়নি, অনেকেই থাকে না যে আমি শিল্পের মানুষ, আমি শিক্ষক মানুষ, আমি ব্যবসায়ী মানুষ, আমি এগুলো নিয়ে থাক কথা না বলি, যে যার কাজ করুক, কিন্তু তখন আর কেউ চুপ করে থাকতে পারেনি। মানে আপনার কি মনে হয় যে স্টুডেন্টদের আন্দোলনে কেন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল? কেন যারা রাজনীতির নিয়ে কোনো মাথায় ঘামায় না, কেন তারা প্রতিবাদ করেছিল? বিকজ সব কিছু চোখের সামনে হচ্ছে এবং প্রশাসন থেকে কোনো যুক্তিযুক্ত উত্তর না দিয়ে খুব বাজে বাজে, খুব হাস্যকর মিথ্যা বলা হচ্ছিল। তো সেটা আসলে কেউ মেনে নিতে পারে। আমি ওইটাই বলছি যে ওই স্টেপটাই তাদের ভুল ছিল। আমি একদম মানে যদি তৃতীয় পক্ষ হয়ে জাস্ট ফ্যাক্ট বলি, যে রাজনৈতিকভাবেও চিন্তা করি, যে আওয়ামী লীগের ভালো চিন্তা করেও যদি বলি, তাহলেও তো আসলে 18 জুলাই, 19 জুলাই এবং 20 জুলাই, 21 জুলাই আবু সাঈদ মারা যাওয়ার পরে তাদের উচিত ছিল আন্দোলনের নিরাপত্তাই দেওয়া, যেমনটা তারা কথা দিয়েছিল যে আন্দোলনের নিরাপত্তা দেওয়া হবে। এবং 18 জুলাই পুলিশকে কোনো একটা শাস্তি দিতেন, 19 জুলাই আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতেন, 21 জুলাই কোটা মেনে নিতেন এবং এই পর্যন্ত 18, 19, 20, 21 পর্যন্ত যারা আন্দোলন করবে তাদেরকে বাধা দিতেন না, পুলিশ পাহারা দিত, পুলিশ গুলি করতো না, তাহলে তো এই কাণ্ডটা ঘটে না। সাবেক সরকারের কিছু বিবৃতিও কি আপনার কাছে একটু অন্যরকম লেগেছে কিনা? যেমন ওনারা বলেছিলেন যে রাজাকার, যে শব্দটা উঠে এসেছিল, সেই রাজাকারটা আপনার কি মনে হয় যে এই ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে যে রূপটা লাভ করেছে সেটার পেছনে এই রাজাকার শব্দটা অনেক বেশি প্রভাব বিস্তার করেছে? অনেক বেশি না হোক, বাট ওখান থেকে তো আসলে স্টার্ট হয়েছে, মানে ওখান থেকেই তো আসলে অনেক ওই যে থাকে না আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে আর কি। আমরা সেই কথাতে ছিলাম যে ওই আপনাকে ফোন দিয়ে কিছু মানুষ আসলে খুব হুমকি ধামকি দিচ্ছিল, এই বিষয়টা যদি একটু বলতেন। ফোন আসছে অন্য জায়গা থেকে, কেন স্টুডেন্ট এভাবে হত্যা করছে এটা নিয়ে তো অবশ্যই প্রতিবাদ করেছে, এটা আমার অবশ্যই দায়িত্ব, আমি প্রতিবাদ করব এটা নিয়ে, এটা আমি মেনে নিব না। কাজ হারানোর ভয় ছিল না আপনার? অবশ্যই না, মানে কাজ হারানোর ভয় এখানে কোত্থেকে থাকবে? এটা আমাকে অনেকে বলেছে, আমাকে আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার ফ্যামিলি, কারণ তখন তো আসলে কেউ জানে না কি হবে, যে দেখো এসব করার দরকার নাই, কখন কি হবে, তোমাকে তো চিনে ভালো মতো, তো তোমাকে ভালো বেশি টার্গেট করে ফেলবে, রাস্তায় 100 জন নামলেও তো দুদিন পর ওদিকে চিনবে না, তোমাকে তো চিনে রাখবে, নিজের কথা ভেবো না, পরিবার, অনেক কথা বলেছে, তোমার কাজ চলে যেতে পারে। লাইক আমি চুপ থাকবো কিভাবে? মানে এটা কি সম্ভব নাকি? তো আমি তো খারাপ কিছু বলছি না, এরকম একটা ব্যাপার। তো ওই সময়টা আসলে অনেকে নিতে পারে না, দেখেছে যে আমি তো আসলে অনেক শো করি, তো তাদের কাছে ওই যে চিনে, তো অনেকে আমার স্টেটাস, আমার ছবি নিজেদের মতো করে বিকৃত করে সেটা মেসেঞ্জারে চালাচালি করেছে, পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমার ছবি পাঠিয়েছে, মানে আমাকে চিনিয়ে দিচ্ছে সবার কাছে, এবং সেটা একদম রুট লেভেলের কর্মীরা যারা দলীয় তারা করছিল। তো এর মধ্যেও তো অনেকে আসলে পরিচিত থাকে, হয়তো আমাকে চিনে, আমার ভালো চায়, আমার কাছে ফোন এসছে যে নীল তুমি একটু করো, মানে তোমাকে কিন্তু মেসেঞ্জার গ্রুপে দেয়া হয়েছিল আপনার ছবি? আমি তো সেটা জানি না, আমার কাছে স্ক্রিনশট আছে বা কিছু দলীয় থাকে না হয়তো ইউনিভার্সিটিতে, আমি তো অত ভালোভাবে ওদেরকে চিনি না, ওরা আমাকে চিনে। কি উদ্দেশ্যে দেওয়া হয়েছিল ছবিগুলো? যে লুক শি ইজ নীল হুরে-জাহান, সে এরকম কথা বলছে সরকারের বিরুদ্ধে, এটা সেটা, সে মানে খুবই অ্যাবসার্ড কথাবার্তা, মানে যেটা হয় আর কি, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, হ্যাঁ আমার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না,
এই ধরনের কথাবার্তা এবং খুবই অ্যাগ্রেসিভ। রাষ্ট্র সংস্কারের দায়িত্বের জন্য একদম সবার, এবং বিগত যে সিলেটের বন্যা আমরা দেখেছিলাম সেখানেও কিন্তু এত সর্বস্তরের মানুষের ঝাঁপিয়ে পড়ার বিষয়টা আসেনি, এবার যতটা বেশি দেখা গেছে, তাই না? আচ্ছা আচ্ছা। এবং এবারে বন্যাটাও খুব ভয়াবহ ছিল, কারণ সাধারণত ফেনীতে কখনো বন্যা হয় না। আমার তো জন্ম বেড়ে ওঠা সেখানে, কখনোই এই পরিস্থিতি হয় না। এবারই, এবং সেটা এত বাজেভাবে হয়েছে, যেখানে ফেনী মেইন পয়েন্ট, যেটা ফেনী তো একটা টাউন, মানে একটা জেলা শহর, সেখানে একতলা পর্যন্ত পানি উঠে গেছে। তার মানে গ্রামের দিকের দুর্দশার কথা মানে চিন্তাও করা যায় না। তো এটা কখনোই তারা অভ্যস্তই না এই জিনিসটাতে। মানুষ মানসিকভাবে যে শকটা পেয়েছে, আনবিলিভেবল। তারপরে তো অর্থনৈতিক ক্ষতি, প্রাণনাশ, এগুলো তো আছেই। ফেনীতে জন্ম বলেই কি বানভাসীদের সাহায্য করার জন্য এই দৌড়ে গেলেন, নাকি আসলে হতে পারে, এটা বলে ভুল হবে না। হয়তো ওখানে আমার জন্মস্থান বলেই আমার হয়তো টানটা একটু বেশি কাজ করেছে, কারণ আমি তো ওই জায়গাটা আমি দেখতে পাচ্ছি ছবি। এখন যে ছবিটা আমি দেখছি পানিতে ডুবে আছে, ওই জায়গায় তো আমি হেঁটেছি, খেলেছি, তো অবশ্যই আমার টানটা একটু বেশি কাজ করেছে আমার নিজ থেকে। আমি এর আগেও তো যে কোনো বন্যায় হয়তো নিজের যতটুকু সাধ্য সামর্থ্য আছে আমি বিভিন্ন জায়গায় আমি সাহায্য করি, সেটা মানে বলার কিছু নেই। কিন্তু ফেনীতে আমি করেছি প্রথম থেকে, আমি আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি দিয়েছি। কিন্তু একটা সময় পরে গিয়ে নিজে যাওয়ার যে টানটা, সেটা আমি অনুভব করেছি যে আমি নিজে যাব, আমি নিজে গিয়েছি। আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেই সময়টা যখন বন্যা একদম তুমুল আকার ধারণ করে, বলেছেন যে আপনার পরিবারের মানুষও নাকি আটকা পড়েছিল। হ্যাঁ, একটু বলবেন? কারোর সাথেই কথা হয়নি, মানে তুমি চিন্তা করতে পারবে না এত দুঃসহ একটা অবস্থা, যে একটা জায়গায় কোনো ইন্টারনেট, ইলেকট্রিসিটি কিচ্ছু নাই। কিন্তু তুমি চিন্তা করতে পারো, তুমি ঘরের মধ্যে বসে আছো, এবং সেটা কিন্তু ধরো দালান, 6-7 তলা বিল্ডিং এরকম। ওখানকার মানুষ কিন্তু বেশ আধুনিকভাবে চলে ফিরে অভ্যস্ত, আমি শহর এলাকার কথা বলছি। কিন্তু কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো নেটওয়ার্ক নাই, এবং তুমি বাসার বাইরে যেতে পারবে না, কারণ একতলা পর্যন্ত পানিতে ডুবে আছে। তুমি জানো না আশেপাশে কি আছে। তো তোমার তো আত্মীয় স্বজন আছে যাদের বাড়ি একতলা, যাদের বাড়ি টিনের, গ্রাম আছে, গ্রামের বাড়ি আছে, তুমি কারো কোনো খবর জানো না। এবং আমার নিজের কাজিন হচ্ছে সে দেশের বাইরে থাকে, আর ওর বাবা মা ওরা দোতলায়, তো ওরা দোতলা পর্যন্ত আছে আমরা জানি। শেষ কথা হয়েছে তখন একটু বলতে পেরেছে যে পানি একতলা থেকে বেড়ে যাচ্ছে, একতলা পর্যন্ত ডুবে গেছে। এরপর থেকে আর কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এবং জায়গাটা এমন একটা জায়গায়, বাংলা বাজার, ওখানে আমার যত ভলান্টিয়ার পরিচিত আছে আমি কাউকে পাঠাতে পারছি না, কারণ এত স্রোত, নৌকায় যেতে পারছে না, নৌকা ছাড়া তো যাওয়া সম্ভব না। ছাগলনাইয়ার ওদিকে, ছাগলনাইয়া বাংলা বাজার, ছাগলনাইয়ার মধ্যে আর কি। কোনো রকম খবর নেওয়াই সম্ভব না, পানি কি বাড়ছে নাকি কমছে, মানে তো এই অবস্থা, এই পরিস্থিতি তো সবার ছিল। তবু আমার তো একটা ছিল যে আচ্ছা ওনাদের ওখানে দোতলা আছে, দোতলা ডুবে গেলেও 3 তলা, মানে ছাদের উপর উঠতে পারবে, অ্যাটলিস্ট বেঁচে থাকবে। মানে যদি আমি আশা করছিলাম যে দোতলা পর্যন্ত ডুববে না, এতটা হবে না। কিন্তু খাবার ছাড়া কিভাবে বেঁচে থাকবে, এটাও তো একটা টেনশনের ব্যাপার। হ্যাঁ, মানে এটা আনবিলিভেবল। এটা যারা দেখেছে, আর যাদের টিনের বাড়ি ঘর যেটা চলে গেছে, মানে এখন তো অনেকের বাড়ি ঘর নাই, এখনো শত শত হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আছে এবং হসপিটালে লড়ছে, বাচ্চাদের নিউমোনিয়া হচ্ছে, আইসিইউতে ভর্তি বাচ্চা লড়ছে, এরকম অসংখ্য সিন আছে। পুনর্বাসনের জন্য যারা কাজ করছে তারা হিমশিম খাচ্ছে ডেটা কালেক্ট করতে, বাট চেষ্টা করে যাচ্ছে মানুষ, এটা হলো আসার কথা। তাও মনে হয় মানুষ, স্বেচ্ছাসেবক, এরা হচ্ছে থাকাটা মানে আমাদের অনেক বড় একটা শক্তি, সাহস। সেই সাথে প্রশাসনকে অনেক বেশি শক্ত একটা ভূমিকা পালন করতে হবে, যাতে এই যে হাজার হাজার মানুষের কোটি কোটি টাকা তারা দিয়েছে, এই যে তুমি তো বললে যে রিক্সাওয়ালা 22,000 দিয়েছে, একজন মহিলা কানের দুল খুলে দিয়েছে, একজন ভিক্ষুক 10-20 টাকা দিয়ে যাচ্ছে তার, তো এটা যাতে আসলে সাহায্য যাদের দরকার তাদের কাছে যাতে সবার কাছে পৌঁছায় ঠিক মতো। প্রশাসনও যদি সাহায্য করে স্বেচ্ছাসেবকদের, এবং স্বেচ্ছাসেবকরাও সাহায্য করে, সবাই মিলে আসলে যদি পৌঁছে যায়, সেটাই হবে আসলে সবচেয়ে বড় ব্যাপার। ছাত্র আন্দোলন এবং এই যে বন্যা পরিস্থিতি, সবকিছুতে তো প্রবাসীদের একটা বড় ধরনের ভূমিকা আছে। হ্যাঁ, এ ব্যাপারে কিছু বলতে চান? অবশ্যই, মানে দেশের বাইরে থেকে হয়তো একটা অন্যরকম টান হয়, আমি জানি না, সবারই তো টান থাকে, কিন্তু ওখান থেকে নিজে দাঁড়িয়ে কিছু করতে না পারার কষ্টটা মনে একটু বেশি। আমি সবসময় আসলে তাদেরকে দেখি যে তারা এত বেশি ইনভলভড হয়। আমি যখন দেশের বাইরে, তখন আমার কাছেও কল এসছে, নীল কোনো তো নেটওয়ার্ক নাই, দেশে কারোর সাথে কথা বলতে পারছি না, তুমি কোনো খবর পাচ্ছ কি না, কী করতে পারি। এই যে স্টুডেন্টদের ওরা আহত হচ্ছে, চোখ অন্ধ হয়ে যাচ্ছে, যে হাত পা হয়ে যাচ্ছে, ওদের তো ট্রিটমেন্ট লাগবে, টাকা দিব, কাকে দিব বলো, তুমি একটু করে দাও। মানে এই যে তাদের যে একটা আকুতি, বা বন্যার সময় আমরা তো আসলে দেখেছি আন্দোলনের সময়টায় প্রবাসীরা কি করেছে আসলে আন্দোলনটাকে সফল করার জন্য। আরব আমিরাত তো প্রায় 57 জনের মতো তারা নিজেরাই জেলে চলে গেল ওখানকার আইন অমান্য করে। তো বাংলাদেশি আসলে মানুষরা সবসময় খুব আবেগী, এটা
এটা যেমন আমরা অনেক সময় হুজুগে বাঙালি বলে নেগেটিভ অর্থেও বলি যে একটা কিছু পেলেই